সুস্থ মানুষকে ডেকে এনে তাদের শরীরের বিভিন্ন জায়গায় অসংখ্য সেন্সর এবং ওয়্যার লাগিয়ে দেন। উদ্দেশ্য ছিল তাদের হার্ট রেট, স্কিন কন্ডাক্টেন্স বা ঘাম এবং ব্লাড প্রেশার এর প্রতিটি ওঠানামাকে নিখুঁতভাবে মাপা। এরপর তাদের সামনে চালানো হলো অত্যন্ত অস্বস্তিকর এবং ভয়ঙ্কর একটি মেডিকেল সার্জারি বা অঙ্গচ্ছেদের ভিডিও। তাদের কড়া নির্দেশ দেওয়া হলো ওয়্যার এ মাস্ক, অর্থাৎ ভিডিও দেখে ভেতরে যত কষ্ট, যত ভয় হোক, মুখের একটা পেশিও নড়াতে দেওয়া যাবে না। বাইরে থেকে মানুষগুলোকে একদম শান্ত, নির্বিকার এবং স্বাভাবিক দেখাচ্ছিল, কিন্তু কম্পিউটার স্ক্রিনের গ্রাফগুলো এক ভয়ঙ্কর সাইক্লোনের ইঙ্গিত দিচ্ছিল। সাল 1967। প্রশান্ত মহাসাগরের বুকে এক দুর্গম পাহাড়ি জঙ্গল। জায়গাটার নাম পাপুয়া নিউ গিনি। চারপাশে এক অদ্ভুত এবং গুরুগম্ভীর পরিবেশ। এই ভয়ঙ্কর জঙ্গলের গহীনে বাস করে এক অদ্ভুত উপজাতি, যাদের নাম ফোর। এদের জীবনযাত্রা শুনলে আপনি শিউরে উঠবেন। বাইরের পৃথিবীর কোনো আলো সেখানে পৌঁছায়নি। আক্ষরিক অর্থেই জায়গাটা সেই প্রস্তর যুগেই রয়ে গেছে। এই মানুষগুলো জীবনে কোনোদিন আয়না দেখেনি, কোনো ছবিও দেখেনি, এমনকি আধুনিক সভ্যতার কোনো মানুষের মুখ পর্যন্ত কোনোদিন দেখেনি। সম্পূর্ণ বিচ্ছিন্ন এক আদিম উপজাতি। কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল, এই উপজাতির মধ্যে তখন এক অজানা মহামারী চলছে। রোগটার নাম পুরু। রোগটা এতটা মর্মান্তিক ছিল যে এতে মানুষের ব্রেন ভেতর থেকে স্পঞ্জের মতো ফুটো হয়ে যেত। রোগী শরীরের ভারসাম্য হারিয়ে ফেলত, আর শেষ পর্যন্ত একটা বিভীষিকাময় মৃত্যুর কোলে ঢলে পড়ত। আর এর কারণ তাদের এক বীভৎস প্রথা। এরা মৃত আত্মীয়দের মাংস খেত। বিজ্ঞানের ভাষায় যাকে বলে ক্যানিবালিজম। ঠিক এই রকম এক মৃত্যুপুরীতে, যেখানে পদে পদে বিপদ, সবকিছু জেনে বুঝে নিজের জীবন বাজি রেখে পা রাখলেন এক আমেরিকান গবেষক। তার নাম হলো ডক্টর পল একম্যান। কিন্তু কেন, কি খুঁজতে গিয়েছিলেন ওই জঙ্গলে? আসলে সেই সময় বিজ্ঞানীদের মধ্যে এক বিশাল তর্ক চলছিল। মার্গারেট মিডের মতো বড় বড় বিজ্ঞানীরা বিশ্বাস করতেন আবেগ সমাজ শেখায়, অর্থাৎ সমাজ শেখালে তবেই মানুষ হাসতে বা কাঁদতে শেখে। একম্যান নিজেও মার্গারেট মিডের মতো এটাই বিশ্বাস করতেন যে আবেগ সমাজ শেখায়, কিন্তু চার্লস ডারউইন প্রমাণ করে গেছেন যে আবেগ সমাজ শেখায় না, আবেগ হলো জন্মগত। তিনি চার্লস ডারউইনের এই থিওরিকে ভুল প্রমাণ করার জন্যই এই গভীর জঙ্গলে নিজে একা উপস্থিত হয়েছেন। একটু ভাবুন দৃশ্যটা। একদিকে একজন আধুনিক আমেরিকান বিজ্ঞানী, আর সামনে এমন কিছু মানুষ যারা সভ্যতার আলো এখনো দেখেনি। ভাষা তো দূরের কথা, একম্যান তাদের বোঝাতেই পারছিলেন না তিনি কি চান। প্রথমে তিনি আমেরিকানদের কিছু হাসি মুখের ছবি তাদের দেখালেন, কিন্তু আদিবাসীরা কিছুই বুঝতে পারল না। গবেষণা প্রায় ব্যর্থ হতে বসেছিল, কিন্তু একম্যান হাল ছাড়লেন না। তিনি এই বিপজ্জনক জঙ্গলেই একজন স্থানীয় অনুবাদক জোগাড় করলেন, আর বদলে ফেললেন তার গবেষণার পুরো পদ্ধতি। তিনি বুঝলেন এদের ছবি দেখালে হবে না, এদের জীবনের সাথে যুক্ত কোনো গল্প শোনাতে হবে। অনুবাদকের সাহায্যে তিনি তাদের একটা গল্প বললেন। ধরো তুমি একা জঙ্গলে আছো, হঠাৎ একটা ভয়ঙ্কর বন্য শূকর তোমার সামনে এসে পড়েছে। এরপর তিনি তাদের সেই মুহূর্তের অভিব্যক্তি নিজের ক্যামেরায় রেকর্ড করলেন। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এই উপজাতি বাইরের কোনো মানুষ দেখেইনি, তাদের সাথে একম্যান কথা বলবেন কিভাবে? আর স্থানীয় অনুবাদক তিনি পেলেন কোথায়? খুব লজিক্যাল প্রশ্ন। আসলে এই ভয়ঙ্কর কুরু রোগের কারণে সেখানে সদ্য অস্ট্রেলিয়ার একটি মেডিকেল টিম ছোট্ট একটি ক্যাম্প করেছিল। এই মেডিকেল টিমের লিডার ছিলেন বিখ্যাত চিকিৎসক ডক্টর কার্লটন গাজডুশেক। তিনি এই গবেষণার জন্য পরবর্তীতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। একম্যান সরাসরি ডক্টর গাজডুশেকের সেই ক্যাম্পে গিয়ে ওঠেন। সেখানে কিছু কম বয়সী আদিবাসী যুবক ছিল যারা সদ্য ডাক্তারদের সাথে ভাঙা ভাঙা ইশারায় যোগাযোগ করা শিখেছিলেন। একম্যান তাদেরকেই অনুবাদক হিসাবে কাজে লাগিয়েছিলেন। কিন্তু আমরা যতটা সহজভাবে বলছি, বিষয়টা কিন্তু ততটা সহজ নয়। একম্যান মূলত দুটি ধাপে পরীক্ষাটি করেছিলেন, দ্য ম্যাচিং টেস্ট। একম্যান আদিবাসীদের সামনে তিনটি মুখের ছবি, যেমন হাসি, ভয় এবং রাগের ছবি পাশাপাশি রাখতেন। তারপর তিনি অনুবাদকের সাহায্যে একটি গল্প বলতেন, যেমন তোমার এক পুরনো বন্ধু অনেক দিন পর তোমার সাথে দেখা করতে এসেছে। এরপর তিনি আদিবাসীদের বলতেন এই তিনটি ছবির মধ্যে কোন মুখটা এই গল্পের সঙ্গে মানাচ্ছে। অবিশ্বাস্যভাবে আদিবাসীরা অবলীলায় হাসি মুখের ছবিটা বেছে নিত। দ্য এক্সপ্রেসিভ টেস্ট।
শুধু ছবি মেলালেই হবে না, তাদের নিজেদের অভিব্যক্তিকেও দেখতে হবে। এই ধাপে একম্যান তাদের সেই গল্পটি শুনিয়েছিলেন, ওই শূকরের গল্পটি। এরপর আদিবাসীরা যে মুখভঙ্গি করত, একম্যান তাদের ভিডিও রেকর্ড করতেন। সেই ভিডিও আমেরিকায় এনে তিনি ছাত্রদের দেখালেন। রেজাল্ট ছিল অবিশ্বাস্য। আমেরিকান ছাত্ররা কোনো ভাষা না বুঝেই শুধু আদিবাসীদের মুখ দেখে 100% সঠিকভাবে বলে দিল কখন তারা ভয় পাচ্ছে, কখন তারা হাসছে, কখন তারা কাঁদছে। অর্থাৎ দুটি ভিন্ন সমাজ যারা কোনোদিন একে অপরকে দেখেনি, তারা একে অপরের আবেগকে বুঝতে পারছে। একম্যান বুঝতে পারলেন যে আবেগ জন্মগত, আবেগ কোনো সমাজের দান নয়। আর এখান থেকেই জন্ম নিল একম্যানের সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার, মাইক্রো এক্সপ্রেশন। একম্যান খেয়াল করলেন যেহেতু আবেগ জন্মগত, তাই একে পুরোপুরি চেপে রাখা অসম্ভব। একজন মানুষ যতই নিখুঁত হাসির মুখোশ পরে থাকুক না কেন, সেকেন্ডের 25/1 সময়ের জন্যও মাত্র 40 মিলি সেকেন্ডের জন্য তার মুখে আসল হতাশার ছাপ ফুটে উঠবেই। আর একেই বলে মাইক্রো এক্সপ্রেশন বা মুখের লুকায়িত ভাষা। বিজ্ঞানী একম্যানের এই গবেষণা নতুন একটি প্রশ্নের জন্ম দিল। যদি আবেগ বায়োলজিক্যাল হয়, তবে কেউ যদি দিনের পর দিন সেই আবেগকে জোর করে চেপে রাখে, হাসির অভিনয় করে, তখন তার ব্রেনের ভেতরে কি ঘটে? এই রহস্যের উত্তর মেলে 1998 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। সাইকোলজিস্ট ডক্টর জেমস গ্রস দ্বিতীয় যুগান্তকারী পরীক্ষা করলেন, দ্য সায়েন্স অফ ইমোশনাল সাপ্রেশন। ডক্টর গ্রসের ল্যাবরেটরিটা দেখতে অনেকটা লাই ডিটেক্টর রুমের মতো। তিনি কিছু সুস্থ মানুষকে ডেকে এনে তাদের শরীরের বিভিন্ন জায়গায় অসংখ্য সেন্সর এবং ওয়্যার লাগিয়ে দেন। উদ্দেশ্য ছিল তাদের হার্ট রেট, স্কিন কন্ডাক্টেন্স বা ঘাম এবং ব্লাড প্রেশার এর প্রতিটি ওঠানামাকে নিখুঁতভাবে মাপা। এরপর তাদের সামনে চালানো হলো অত্যন্ত অস্বস্তিকর এবং ভয়ঙ্কর একটি মেডিকেল সার্জারি বা অঙ্গচ্ছেদের ভিডিও। তাদের কড়া নির্দেশ দেয়া হলো ওয়্যার এ মাস্ক, অর্থাৎ ভিডিও দেখে ভেতরে যত কষ্ট, যত ভয় হোক, মুখের একটা পেশিও নড়াতে দেওয়া যাবে না। নিখুঁত এবং শান্ত থাকার অভিনয় করতে হবে। এই ফলাফল দেখে ডক্টর গ্রসের নিজেরই মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। বাইরে থেকে মানুষগুলোকে একদম শান্ত, নির্বিকার এবং স্বাভাবিক দেখাচ্ছিল, কিন্তু কম্পিউটার স্ক্রিনের গ্রাফগুলো এক ভয়ঙ্কর সাইক্লোনের ইঙ্গিত দিচ্ছে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এমনভাবে ওভারড্রাইভে চলে গেল যেন তারা কোনো বাঘের সামনে দাঁড়িয়ে আছে। পরবর্তীতে অত্যাধুনিক এফএমআরআই স্ক্যানেও দেখা যায় আবেগ চেপে রাখলে ব্রেনের ইমোশন সেন্টার বা অ্যামিগডালা শান্ত হওয়ার বদলে বিস্ফোরণের পর্যায়ে পৌঁছে যায়। আবেগকে চেপে রাখলে মানুষের শরীর এবং ব্রেন আক্ষরিক অর্থেই একটা বন্ধ প্রেসার কুকারের মতো ওভারহিট হয়ে যায়, আর যার ফলে ব্রেনে এক ধরনের শর্ট সার্কিট তৈরি হয়। আর ঠিক এই ধরনের শর্ট সার্কিট আজ ঘটে চলেছে আমাদের হাজার হাজার ছাত্রছাত্রীর ব্রেনের ভেতর, যার নাম স্মাইলিং ডিপ্রেশন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা প্রশ্ন করেছিলেন এই ডিপ্রেশনের লক্ষণ কিভাবে বুঝবো, এখান থেকে বেরিয়ে আসার বিজ্ঞানসম্মত উপায় কি। চলুন লক্ষণগুলো দেখি। প্রথম লক্ষণ হলো এটিপিক্যাল ডিপ্রেশন। বিষয়টা একটা স্মার্টফোনের মতো। ব্যাকগ্রাউন্ডে ভারী অ্যাপ চললে ফোন ব্যবহার না করলেও ব্যাটারি জিরো হয়ে যায়। উপর থেকে দেখতে অনেকটা স্বাভাবিক, কিন্তু ভেতরে, ফোনের ভেতরে অনেক কিছুই চলছে, যার ফলে ব্যাটারিটা জিরো হয়ে যাচ্ছে। ঠিক মানুষের ক্ষেত্রেও তাই। নিজের আবেগকে নিজের মধ্যে চেপে রেখে সবার সামনে ঠিকঠাক থাকলেও ব্রেনের ভেতরে এই মেকানিজম চলছে, আর এই মেকানিজম চলার জন্যই ধীরে ধীরে সেটা ব্যাটারির মতো জিরো হয়ে যাচ্ছে। আর এর ফলেই তৈরি হয় হাইপারসোমনিয়া বা অতিরিক্ত ঘুম। এরা বাস্তব থেকে পালাতে ঘুমকে ব্যবহার করে। দ্বিতীয় লক্ষণ হলো লেডেন প্যারালাইসিস। এতে বাচ্চাদের হাত পা সবসময় সীসার মতো ভারী হয়ে থাকে। তারা বিছানা থেকে ওঠার শারীরিক এনার্জি পায় না। অনেক অভিভাবক ভাবেন বাচ্চা হয়তো কুড়েমি করছে, কিন্তু আসল সত্যিটা হলো ব্রেন ওভারহিট হওয়ার কারণে তার শরীর শাটডাউন হয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে রহস্যময় লক্ষণটি হলো তৃতীয় লক্ষণ, অকারণে পেটে ব্যথা। আমাদের ব্রেনের সাথে আমাদের পাকস্থলী সরাসরি একটি নার্ভ দিয়ে যুক্ত থাকে, যার নাম ভেগাস নার্ভ। আমাদের পেটের ভেতর প্রায় 100 মিলিয়ন নিউরন আছে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় আমাদের সেকেন্ড ব্রেন। স্মাইলিং ডিপ্রেশনে ব্রেন এই ওভারহিট হওয়া স্ট্রেস সিগন্যাল ভেগাস নার্ভ দিয়ে সোজা পেটে আঘাত করে। একে বলে সাইকোসোম্যাটিক পেইন। পেটে কোনো সমস্যা নেই, ভাইরাসের আক্রমণ হয়েছে ব্রেনে, তাই গাদা গাদা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও এদের পেটের ব্যথা কমে না। তাহলে এই চক্র থেকে মুক্তির বিজ্ঞানসম্মত উপায় কি? অবশ্য এটাও আপনারা প্রশ্নে লিখেছেন যে আমরা কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারবো। প্রথম সমাধান হলো সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি।
ডক্টর জেমস গ্রস এই গবেষণায় প্রমাণ করেন আবেগকে অবদমন বা সাফ্রেশ করার বদলে রিঅ্যাপ্রাইজাল বা নতুন দৃষ্টিকোণ থেকে দেখলে ব্রেন শান্ত হয়। স্মাইলিং ডিপ্রেশনের রোগীরা মনে করে তারা নিখুঁত না হলে কেউ তাদের ভালোবাসবে না। সিবিটি এর মাধ্যমে তাদের এই ক্ষতিকর চিন্তার জটগুলোকে বৈজ্ঞানিকভাবে ভেঙে দেওয়া হয়। কিন্তু একজন সচেতন অভিভাবক অভিভাবিকা হিসাবে আপনার সবচেয়ে বড় ক্লিনিক্যাল টুল হলো ভ্যালিডেশন বা স্বীকৃতি। আপনার সন্তান যখন ডক্টর একম্যানের এই আবিষ্কার অনুযায়ী মাইক্রো এক্সপ্রেশন দেখাবে বা চোখের পলকে সূক্ষ্ম কষ্টের ঝলক দেখাবে, তখন তাকে জাজ করবেন না। তোমার তো সব আছে, তোমার কিসের কষ্ট, এই কথাগুলো বলা মানে তাকে আবার ব্রেন ওভারহিট হওয়ার দিকে ঠেলে দেওয়া। তাদের যন্ত্রণাকে স্বীকৃতি দিন। আর সবশেষে এটি অত্যন্ত জরুরি কথা যে এই লক্ষণ, স্মাইলিং ডিপ্রেশনের লক্ষণ এত বেশি সূক্ষ্ম, এত বেশি জটিল যে এগুলোকে একটি ভিডিওর মাধ্যমে কভার করা সম্ভব নয়। তাই আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে, আরও বেশি জানতে হবে, আরও বেশি গবেষণার গভীরে যেতে হবে। এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো আমাদের সচেতনতা বৃদ্ধি। যদি আপনার সন্তানের মধ্যে এই লক্ষণগুলো মিলে যায় তবে দেরি করবেন না, অবশ্যই একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে পরামর্শ নেবেন। জোর করে চেপে রাখা হাসি যে কোনো বোমার চেয়ে ধ্বংসাত্মক হতে পারে। একটু সূক্ষ্ম দৃষ্টি এবং সঠিক পদক্ষেপই পারে এই হাসি মুখের মুখোশ খুলে একটি প্রাণকে বাঁচাতে। ভিডিওর উদ্দেশ্য এবং গভীরতার দিকে খেয়াল রেখে আপনারা অবশ্যই ভিডিওকে শেয়ার করবেন আর নিজের মতামত অবশ্যই জানাবেন। এই ভিডিও যদি আমরা একে অপরকে শেয়ার না করি তাহলে আসল উদ্দেশ্য পূরণ হবে না। আমরা কয়েকজন জানলে হবে না, সবার মধ্যে সচেতনতা প্রয়োজন। আমাদের ক্লাসরুমের প্রায় প্রতি 7টি বাচ্চার মধ্যে 1টি বাচ্চা এই স্মাইলিং ডিপ্রেশনে আক্রান্ত এবং প্রায় সবার মধ্যে এর প্যাটার্ন বিভিন্ন রকম। সেই ক্ষেত্রে আপনাদের এই সচেতনতা এবং শেয়ার আপনাদের কমিটমেন্ট দেখাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।